ভারতের রাজনৈতিক জাগরণের গল্পটা নিয়ে যখনই কথা হয় আমাদের মাথায় আসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নাম, তাই না? কিন্তু আসল গল্পটা কিন্তু সেখান থেকে শুরুই হয় না। এর ভিত্তি তৈরি হচ্ছিল তারও অনেক আগে থেকে। তো প্রশ্নটা হলো, ভারতের এই যে রাজনৈতিক যাত্রা, এর আসল শুরুটা কবে? বেশিরভাগ মানুষই হয়তো এক কথায় বলবেন ১৮৮৫ সাল, মানে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হল। কিন্তু জানেন কি, আসল গল্পটা শুরু হয়েছিল তারও অনেক অনেক আগে। চলুন আজ আমরা সেই সব অগ্রগামী সংগঠনগুলোর কথাই একটু জেনে নিই, যারা আসলে এই সর্বভারতীয় রাজনৈতিক মঞ্চের পথটা তৈরি করে দিয়েছিল। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে এই রাজনৈতিক চেতনাটা বিকশিত হল। শুরুটা হবে ১৮৩০-এর দশকের প্রথম আলোড়ন দিয়ে। তারপর দেখব কিভাবে তা ধীরে ধীরে ছড়ালো, আর সবশেষে ১৮৮০-র দশকে গিয়ে একটা জাতীয় সংগঠন তৈরির চূড়ান্ত প্রস্তুতি পর্বটা কেমন ছিল। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথম পর্যায়, এই যে রাজনৈতিক সংগঠনের ভাবনা, এর প্রথম স্ফুলিঙ্গটা কোথায় দেখা গেছিল? উত্তরটা হলো কলকাতা। হ্যাঁ, এর নেতৃত্বে তখন মূলত ছিল অভিজাত শ্রেণী, কিন্তু এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। সালটা ছিল ১৮৩৬। রাজা রামমোহন রায়ের সহযোগীরা কলকাতায় প্রতিষ্ঠা করলেন বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটাকে কিন্তু ভারতের প্রথম রাজনৈতিকভাবে সক্রিয় গোষ্ঠীগুলোর একটা ধরা হয়, মানে বলতে পারেন একটা ফাউন্ডেশনাল মুহূর্ত ছিল এটা। ঠিক এর ২ বছর পরেই ১৮৩৮ সালে কলকাতায় তৈরি হল জমিদারি অ্যাসোসিয়েশন। এখন নাম শুনেই বোঝা যাচ্ছে এর মূল লক্ষ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটাই ছিল প্রথম বড় সংগঠন যারা আবেদন নিবেদনের মাধ্যমে একটা সংগঠিত আন্দোলনের পদ্ধতি শুরু করে। আর দেখুন, মজার ব্যাপার হলো, এই আলোচনাটা কিন্তু শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না। ঠিক পরের বছর ১৮৩৯ সালে খোদ লন্ডনে প্রতিষ্ঠা করা হলো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। আর এটা প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়ের বন্ধু উইলিয়াম অ্যাডাম। মানে বুঝতেই পারছেন, ভারতের সমস্যাগুলো সরাসরি ব্রিটিশদের কাছে পৌঁছে দেওয়ার একটা দারুণ চেষ্টা ছিল এটা। আবার ফেরা যাক কলকাতায়। ১৮৪৩ সালে এখানে তৈরি হল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এর লক্ষ্যটা কিন্তু একটু আলাদা ছিল। এবার শুধু জমিদারদের স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের অবস্থা কেমন সেই তথ্য সংগ্রহ করা আর সেটা সবার কাছে পৌঁছে দেওয়াই ছিল মূল কাজ। ছোট হলেও এটা কিন্তু একটা বেশ তাৎপর্যপূর্ণ বদল ছিল। তো এই যে বাংলায় ছোট ছোট স্ফুলিঙ্গ দেখা যাচ্ছিল, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সারা দেশে ছড়িয়ে পড়তে শুরু করল। বম্বে, মাদ্রাজ, এমনকি লন্ডনেও এরা আজ পাওয়া গেল। আর এর ফলে রাজনৈতিক চেতনাটা আরও বেশি শক্তিশালী হয়ে উঠল। যেমন ধরুন, ১৮৫১ সালে বাংলার দুটো বড় সংগঠন একসাথে মিশে গিয়ে তৈরি করল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। রাধাকান্ত দেব, দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বরা ছিলেন এর পেছনে। মানে বাংলায় একটা আরও শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তৈরির চেষ্টা। ঠিক একই সময়ে এই ঢেউটা গিয়ে পৌঁছালো দক্ষিণেও। ১৮৫২ সালে মাদ্রাজে প্রতিষ্ঠা হল মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। এর প্রতিষ্ঠাতা ছিলেন গজুলুর লক্ষ্মী নারায়ণ চেট্টি। এটা কিন্তু প্রমাণ করে যে এই রাজনৈতিক চেতনার ধারণাটা শুধু এক জায়গা থেকে নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে স্বাধীনভাবে শিকড় গাড়ছিল। আর ঠিক ওই একই বছর, মানে ১৮৫২ সালেই বোম্বেতেও কিন্তু একই রকম একটা উদ্যোগ নেওয়া হলো। জগন্নাথ শঙ্কর শেঠের নেতৃত্বে তৈরি হল বোম্বে অ্যাসোসিয়েশন। আর এর একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। এই নামটা মনে রাখবেন, কারণ এর কথা কিন্তু আমরা আবার শুনব। এই দেখুন, বললাম না, দাদাভাই নওরোজি আবার ফিরে এলেন। সালটা ১৮৬৬। এবার তিনি একটা অসাধারণ কৌশলগত পদক্ষেপ নিলেন। একেবারে লন্ডনে গিয়ে প্রতিষ্ঠা করলেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। উদ্দেশ্যটা কী ছিল? ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে কেন্দ্রবিন্দুতে গিয়ে ভারতীয়দের পক্ষে জনমত তৈরি করা। আচ্ছা, এবার আমরা এমন একটা সময়ে ঢুকছি যখন পুরো আন্দোলনের গতিটাই যেন পাল্টে গেল, অনেক ফাস্ট হয়ে গেল। নেতৃত্বটা জমিদারদের হাত থেকে চলে এলো শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর হাতে। আর তার সাথে সাথে লক্ষ্যগুলো হয়ে উঠল আরও ব্যাপক, আরও বেশি জাতীয়তাবাদী। এর একটা দারুণ উদাহরণ হল ১৮৭০ সালে পুনেতে তৈরি হওয়া পুনা সার্বজনিক সভা। মহাদেব গোবিন্দ রানাডে আর জি.ভি. যোশী এটা প্রতিষ্ঠা করেন। এদের মূল লক্ষ্যটাই ছিল সরকার আর সাধারণ মানুষের মধ্যে একটা সেতুর মতো কাজ করা। মানে জনগণের হয়ে কথা বলার যে ধারণাটা, সেটা আরও ছড়িয়ে পড়ল। এর ঠিক ৫ বছর পর ১৮৭৫-এ আবার কলকাতায় শিশির কুমার ঘোষ প্রতিষ্ঠা করলেন ইন্ডিয়ান লীগ। আর এখানে লক্ষ্যটা ছিল আরও অনেক বেশি সরাসরি এবং অনেক উচ্চাকাঙ্ক্ষী। কি সেটা?
সরাসরি মানুষের মনে জাতীয়তাবাদের অনুভূতি জাগিয়ে তোলা। আর এই জাতীয়তাবাদী ধারাটাই পরের বছর 1876 সালেও আরও শক্তিশালী হয়ে উঠল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বসু মিলে কলকাতায় তৈরি করলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এই সংগঠনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ছিল পুরনো রক্ষণশীল রাজনীতির বাইরে তরুণ আর নতুন প্রজন্মের নেতাদের একটা প্ল্যাটফর্ম। দেখুন, এই যে একটা বৃহত্তর রাজনৈতিক জাগরণ চলছে, তার মধ্যেই কিন্তু অন্যান্য উদ্যোগও দেখা যাচ্ছিল। যেমন 1878 সালে সৈয়দ আমির আলী কলকাতায় প্রতিষ্ঠা করেন সেন্ট্রাল মোহামেডান ন্যাশনাল অ্যাসোসিয়েশন। এর থেকে বোঝা যায় যে নির্দিষ্ট সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য সংগঠন তৈরি হওয়া শুরু হয়েছিল। তো আমরা এবার একদম শেষ পর্বে চলে এসেছি, একটা জাতীয় সংগঠন তৈরি হওয়ার ঠিক আগের মুহূর্ত। এই সময়টাকে বলা যেতে পারে চূড়ান্ত প্রস্তুতি পর্ব। দেশের বিভিন্ন প্রান্তে তখন যেন সংগঠন তৈরির একটা হিড়িক পড়ে গেছে। একের পর এক নতুন সংস্থা গড়ে উঠছে। যেমন ধরুন 1884 সালে মাদ্রাজে এম.ভি. রাঘবাচারী, বি. সুব্রমণ্য আইয়ার আর পি. আনন্দ চার্লু এরা সবাই মিলে প্রতিষ্ঠা করলেন মাদ্রাজ মহাজন সভা। এটা ছিল মাদ্রাজের এক নতুন এবং খুব শক্তিশালী কণ্ঠস্বর, আর এটা প্রমাণ করে যে আঞ্চলিক স্তরেও কার্যকলাপ কেমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ঠিক ওই একই বছর 1884তেই এ.ও. হিউম তৈরি করলেন ইন্ডিয়ান ইউনিয়ন। এই নামটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভদ্রলোকই পরে ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরিতে মূল ভূমিকা নেবেন। কাজেই বলাই যায় এটা ছিল 1885 সালের সে ঐতিহাসিক ঘটনার একটা সরাসরি পূর্বাভাস। আর এভাবেই 1885 সাল আস্তে আস্তে পুরো মঞ্চটা কিন্তু তৈরি। ওই বছরেই ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং আর বদরুদ্দিন তৈয়বজি বম্বেতে প্রতিষ্ঠা করলেন বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। এর ফলে কি হল? বাংলা, মাদ্রাজ আর বম্বে, ভারতের 3টে প্রধান প্রেসিডেন্সিতেই তখন শক্তিশালী রাজনৈতিক সংগঠন একেবারে সক্রিয়। ভেবে দেখুন তো, সারা দেশে কয়েক ডজন আলাদা আলাদা কণ্ঠস্বর, কিন্তু সবার লক্ষ্যটা প্রায় একই। তাহলে এর পরের স্বাভাবিক বা যৌক্তিক পদক্ষেপটা কি হতে পারে? এই প্রশ্নটার মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে, যে কংগ্রেসের মতো একটা সর্বভারতীয় সংগঠনের জন্মটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না। এটা ছিল প্রায় অর্ধ শতাব্দীর রাজনৈতিক প্রস্তুতির একটা অবশ্যম্ভাবী পরিণতি।